দর্শক, গতকালকে দৈনিক কালের কণ্ঠে মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমনকি সরকারের মধ্যেও এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই সাংবাদিকদের অনুসন্ধানের চেষ্টা ছিল সরকারের মনোভাব কি। সরকারের মনোভাব কি, এই তথ্য যখন গণমাধ্যমের কাছ থেকে প্রশ্ন গিয়েছে সরকারের দুইজন বেশ দায়িত্বশীল মন্ত্রীর কাছে, তখন তারা কি বক্তব্য দিলেন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গণমাধ্যমে উঠে এসেছে সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, তাদের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা, কিংবা সরকারের ভাবনা কি। কি বললেন সরকারের দুই মন্ত্রী, কি সিগন্যাল দিলেন, চলুন একটু তাদের বক্তব্য শুনে বোঝার চেষ্টা করি সরকারের সিগন্যালটা কি মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে। থাকবেন দর্শক। বলছিলাম, মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে সবারই টনক নড়েছে, সরকারেরও টনক নড়েছে। সরকারের দুই মন্ত্রী কথা বলেছেন, এক মন্ত্রী কিছুটা বলেছেন, অন্য মন্ত্রী কৌশলে এটা পরে জানানো হবে এভাবে পাশ কাটানোর চেষ্টা করেছেন। কি বলছে নিউজ 24? নিউজ 24 এর শিরোনাম দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেয়ার তারা দেবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপতিরও অধিকার রয়েছে তার কথা বলার, তিনি তার কথা বলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে যাদের জবাব দেওয়ার তারা দেবে। অর্থাৎ বল তিনি প্রফেসর ইউনূসের কোর্টে পাঠিয়ে দিলেন। এই বল পাঠিয়ে দেওয়ার ব্যাপারটাতেই স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে সরকার নাখোশ হয়নি, বরং প্রকারান্তরে খুশিই হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষার এক মিটিং শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। সম্প্রতি চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি শিরোনামে যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে নানা কথা বলেছেন প্রফেসর ইউনূস সম্পর্কে। বিএনপির নেতাদের সহযোগিতা প্রসঙ্গে নানা কথা রাষ্ট্রপতি বলেছেন। সেই কারণেই বিএনপির মন্ত্রীদের কাছে প্রশ্ন যে তাদের বক্তব্য কি, সরকারের বক্তব্য কি। রাষ্ট্রপতির এই মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন। এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি, দেখার পর প্রতিক্রিয়া জানাতে পারবো। অর্থাৎ তথ্যমন্ত্রী কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যাননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যেকেরই কথা বলার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, যে যার মতো করে কথা বলবেন, আর এই কথার পরিপ্রেক্ষিতে যাদের উত্তর দেয়ার তারা দেবে, তারা বুঝবে। ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বিএনপি সরকারের অন্যতম নীতি নির্ধারক এবং ধারণা করা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিবও তিনি হতে যাচ্ছেন, তাকেই ভাবা হচ্ছে। এবং বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে অ্যাক্টিভ এবং বিএনপিকে অনেকটা নেতৃত্ব দেওয়ার ব্যাপারেই সালাউদ্দিন আহমেদকে সম্মুখভাবে দেখা গেছে, সম্মুখভাগেই তিনি ছিলেন। সেই সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করছেন এবং বলটাকে যেভাবে প্রফেসর ইউনূসের কোর্টে পাঠিয়ে দিলেন, তাতে করে এটা স্পষ্ট যে রাষ্ট্রপতি এই সাক্ষাৎকার দিয়ে প্রকৃত চিত্রটা যেটা তুলে ধরেছেন তাতে বিএনপি কিংবা বিএনপির সরকার নাখোশ নয়। কিন্তু তারা তাদের খুশি কিংবা প্রতিক্রিয়া সরাসরি ব্যক্ত করতে চায় না, তারা শুধু কৌশলে কথা বলতে চায়। এই বক্তব্যে, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যে এটা অন্তত নিশ্চিত হওয়া যায় যে প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের উপরে বিএনপির সফট কর্নার খুব একটা কাজ করবে না। সেটাই কি হবে? যদি সেটাই হয় তাহলে
আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি। সেই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, সেখানে কি সরকার আদালতে হস্তক্ষেপ করবে, নাকি আদালতকে তার কাজ করতে দেবে, যার ফলে প্রফেসর ইউনূস ফেঁসে যাবেন রাষ্ট্রদ্রোহ মামলায়? আপনারা জানেন যে গত দুদিন যাবৎ রাষ্ট্রপতির একটা বিবৃতি বা রাষ্ট্রপতির সাথে সাংবাদিকদের কথোপকথনের অনেক রিপোর্টই আসছে। প্রথমে এটা শুরু করে সম্ভবত মানবজমিন, এরপরে শুরু করে কালের কণ্ঠ। তবে কালের কণ্ঠের আজকের যে নিউজটা বেরিয়েছে তার মধ্য থেকে আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলছি। যে কালের কণ্ঠের সাংবাদিকের একটা প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি সাহেব বলেছেন, নির্বাচন ভালো হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, মানুষ যেন এক ধরনের মুক্তি চেয়েছিলেন। বুঝতে পারছেন? আমি কিছু কিছু চুম্বক অংশ জাস্ট আপনাদের জন্য তুলে ধরছি। যেমন উনি বলেছেন যে এই যখন বললেন কি বলে, সাংবাদিক সাহেব যখন জিজ্ঞেস করলেন যে মানে উপদেষ্টা পরিষদের আলোচনায় উপদেষ্টাদের কার কার নাম, প্রধান উপদেষ্টাদের মধ্যে কার কার নাম ছিল, ডাক্তার ইউনূসের নাম ছিল, ছাত্ররা চাইছিল, এবং উনি দেরি করার কারণে পরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন তার নাম ছিল এইটা। এবং সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন মহল আলোচনা করেছে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল কিনা, আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? তিনি বলেছেন ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তী জাতিসংঘ সঙ্গীত পরিবর্তনের কথা উনি বলছেন এটাও দুঃখজনক। এবং ওনাকে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? উনি বলেছেন, আমরা তো খুব অল্প সময় তাকে দেখি, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই দেশকে ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি না যে আমার কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যে আলোকবর্তিতা হাতে নিয়েছেন ঠিকই আছে, কারণ মাত্র 7-8 দিন হয়েছে, সুতরাং ওনার বিষয়ে আলোচনা করা যায় না, কারণ এটা ভবিষ্যৎ বলবে। এছাড়াও উনি আরো বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেমন উনি বলেছেন যে ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, ওনাকে কোথাও যেতে দেওয়া হয়নি, মানে বিভিন্ন কথাবার্তার মধ্যে আবার উনি এখন বললেন যে 106 যে অনুচ্ছেদটা আসছিল মানে সরকার গঠনের ক্ষেত্রে, উনি আজকে বললেন যে হ্যাঁ একজন বিচারপতি, 2জন বিচারপতি সেদিন কোর্টে ছিলেন, 6 জন বাসাবাড়ি থেকে ফোনে সংযুক্ত হয়ে ওনাদের সাথে করে ওনাকে বাঁচিয়েছেন সেই দিন। এবং উনি বললেন যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর একটা চাপ ছিল যে কারফিউ জারি করে দেওয়া বা জারি করা, কি বলে, ইমার্জেন্সি জারি করা। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ওনাকে এটা করতে মানা করেছেন এবং ওরা ওদেরকে সমর্থন দিচ্ছে, মানে রাষ্ট্রপতিকে আর কি। এরপরে ওনাকে লাস্ট একটা কথা জিজ্ঞেস করে, রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? তখন তিনি বলেন, আমি তো আইন অঙ্গনের মানুষ, জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাছারিতে, অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিয়েছে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবশ্য রাষ্ট্রপতি থেকে চলে গেলে তখন আবার শরীর স্বাস্থ্য ভালো না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখি, আপনারাও দেখেন। তা থাম্বনেলে আর ব্যানারে যেটা বলেছিলাম যে কোনো অধ্যাদেশই উনি স্বাক্ষর করেননি। কারণ রাষ্ট্রপতি যেভাবে বলেছেন যে বিদেশি একটা রাষ্ট্র থেকে ওনার দাওয়াত ছিল, সেখানে ওনাকে যাইতে দেওয়া হয়নি। ওরা সরাসরি লিখে দিয়েছে যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, সেই হিসেবে চিঠি লিখে দিয়েছে এবং উনি স্বাক্ষর করেননি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন। এরপরে কাতারের না জানি দুবাইয়ের আমির ওনাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। এরকম অনেক কিছু তো ওনাকে যেতে দেওয়া হয়নি, তার মানে ওনাকে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে গত 18 মাস। এখন উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, তো স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন, এতে দুঃখজনক কোনো বিষয় না। এবং আরেকটা কথা যেটা
উনি বললেন যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন আম, ওনার এখানে বঙ্গভবনে। পরে আবার 12টার দিকে শুনতে পারলেন যে না, উনি আসছেন না। এর কিছুক্ষণ পরেই শুনলেন যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন। এরপর ওনাকে ওরা একটা ভাষণ লিখে দিয়েছে জাতিকে আশ্বস্ত করার জন্য, এবং উনি সে ভাষণ দিয়েছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে ভাষণ দেওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন যে ভাই ঠিক আছে তো, এটা ভুলে গিয়েছেন, বা আর না হয়তো এখনো হয়তো উনি ভয়ে ভীত যে কখনো কিছু হইতে পারে। সব কিছু নিয়ে এখন যেটা হচ্ছে, এখন গুঞ্জন উঠছে যে রাষ্ট্রপতি, যেটুকু খবর এই মুহূর্তে আমার কাছে আসলো, যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে এই অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশে স্বাক্ষর করেন নাই। এগুলো সব ওরা করে দিছে, ওরা করে করে ইয়ে করছে। রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ 3 বাহিনী প্রধান ওনার মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে এই মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25শে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন, এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি ডুঙ্গি খুলে যাবে এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খোলে, তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া এসে। ঘটনা হচ্ছে যে আপনি যে মুখ্য সচিব হলেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এইটা, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা, হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার, নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর, আপনার মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনি একটা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে এই আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওইটাও শয়তান সম্ভবত, ওই যে কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলো যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই নজরে আছে বলে জানতে পারছি। কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা, ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু হারামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন, আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না।
কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো এক এক সময় এক এক রকম আসতেছে, তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন। এবং এটা বলে দিল বিচিত্র হব না। তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে, তাতে রাষ্ট্রপতির সিগনেচার না নিয়ে যদি এই অধ্যাদেশ জারি করে দেয়, তাতে কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয়নি, ওরা গণভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে, তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চিন্তা করতে থাকুন, কি হয় দেখতে থাকি।